আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নিজেদের সংকীর্ণ স্বার্থে নির্বাচনে কয়েকটি দল পিআর পদ্ধতির কথা বলছে বলে অভিযোগ বিএনপির। বৈষম্যহীন সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে দলটির নেতাদের মত, সংবিধানে বড় পরিবর্তন আনতে হবে সংসদের মাধ্যমে। সংস্কারের নামে ঐকমত্য কমিশন দেশে অনৈক্য তৈরি করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর আসছে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের মত পার্থক্য দেখা দেয়। পিআর পদ্ধতি না মানা হলে নির্বাচন প্রতিহতের কথাও বলছে এনসিপি জামাতের নেতারা। নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তবে বিএনপি নেতাদের মতে দেশের মানুষ নির্বাচনী মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে কাউকে আর নির্বাচন থেকে সরানো যাবে না। মাঠের বক্তৃতা যেগুলো দিচ্ছে যে পিআর ভিত্তিতে নিম্নকক্ষে নির্বাচন হতে হবে, কয়েকটি দল জনসভা করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, এখনও করছে, সেটা মাঠের বক্তৃতা। সেই মাঠের বক্তৃতার জবাব আমরা মাঠেই দেব। নতুন করে বাংলাদেশে এটা আর এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। আর তাছাড়া বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের ইতিহাস, তার কোনোটার সাথে এটা যায় না। আমরা তো এমনি বিপদে আছি, ঝঞ্ঝাটে আছি। এখন আরও ঝঞ্ঝাট কতগুলো বিদেশ থেকে নিয়ে আসছে, যেগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব কম। যাই ঐক্য আসিল বাংলাদেশে, এই ঐক্যমত্য কমিশন এটা করে আরো অনৈক্য সৃষ্টি করতেছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পিআর যায় না বলে মনে করেন বিএনপি নেতারা। নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্র প্রতিহতের শামিল বলেও মত তাদের। এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক করে নির্বাচনকে পিছানোর তো কোনো সুযোগ না। আর এগুলোর সাথে নির্বাচন কোনো সম্পর্ক নেই। তো আপনি রাজনীতি করবেন, আপনি জনগণের কাছে যেতে চাইবেন না ভোটের জন্য, আপনি নির্বাচিত হইতে চাইবেন না, তো আপনার তো রাজনৈতিক দল করার দরকার কি? যারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য যাই থাকুক, তারা সফল হবে না। নির্বাচনের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। প্রার্থীরা এবং ভোটাররা এখন নির্বাচনে আমেজে আছে। এটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনাকে বিএনপি সম্মান করে বলেও জানান তারা। জাতির মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা বহাল থাকুক। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। রাজধানীর আদাবরে আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, সোমবার রাতে 999-এ দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায়। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় একটি গ্রুপ তাকে কুপিয়ে চলে যায়। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। প্রচারণা সহ নির্বাচনী আমেজে মুখরিত এখন পুরো ক্যাম্পাস। পঞ্চম দিনের মতো চলছে এ প্রচারণা, চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন হল থেকে শুরু করে সড়ক ও সড়কের আশেপাশে হোটেল, রেস্তোরাঁগুলোতেও চলছে ভোটের প্রচারণা। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন এবং বাকিরা অন্যান্য পদে লড়ছেন। ইতোমধ্যে জাকসু নির্বাচনে 7টি প্যানেল ঘোষিত হয়েছে। প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন বিভিন্ন পদে।
যখন আমরা একটা শিক্ষার্থীর কাছে পৌঁছাচ্ছি তারা যথেষ্ট পরিমাণে কোরিলেটেড করছে এবং তারা চাচ্ছেও যে জাকসুটা হোক, এবং তারা ভোটের ব্যাপারেও যথেষ্ট আগ্রহী, প্রার্থীদেরকে নিয়েও যথেষ্ট তারা নিজেদের মতামত প্রকাশ করছে। দীর্ঘ 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং কেন্দ্রীয় পরিষদে, তো এটা নিয়ে আমাদের ক্যাম্পাসে যারা নবীন শিক্ষার্থী, প্রবীণ শিক্ষার্থী সবাই অনেক আমেজপূর্ণ অবস্থায় রেখেছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল নির্বাচন হচ্ছে, তো এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? কেমন চলছে প্রার্থীদের প্রচারণা, জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কলাভবন, সেই কলাভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো দীর্ঘ 33 বছর পর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। তো নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তারা বিভিন্ন স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী 10 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় থাকার নির্দেশনা প্রদান করেছেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছেন তারা কিন্তু বেশ উৎফুল্ল। তারা কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে চলেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়, হলগুলোতে কিন্তু প্রার্থীরা গভীর রাত পর্যন্ত কিন্তু তারা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী আমেজ বিরাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও কিন্তু শিক্ষক, এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনী আমেজে কিন্তু সামিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু উৎফুল্ল মেজাজে তারা কিন্তু প্রার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং তারা চাচ্ছেন যে এটা সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হোক বিশ্ববিদ্যালয়ে, তারা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল পঞ্চমবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। মনোনয়নপত্র বিতরণের সময় গেল রোববার শেষ হলেও তা 2 দিনের জন্য বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গতকাল দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময় বাড়ানো হবে বলে জানানো হয়। নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বেলা 11টা থেকে এই কর্মসূচি পালন করা হবে। ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 144 ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশে জারি করা 144 ধারা বহাল থাকবে। হাটহাজারী উপজেলা প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল বিভাগ, ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। গত 30 আগস্ট এক ছাত্রীকে হেনস্থার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চবি উপাচার্য প্রক্টর সহ হাজারের বেশি শিক্ষার্থী আহত হন। পরে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরা অকেজো হওয়ায় বেড়েছে অপরাধ প্রবণতা। রাস্তা, বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। দ্রুত সিসিটিভি ক্যামেরা মেরামত এবং নতুন ক্যামেরা স্থাপনের দাবি শহরবাসীর। পুলিশ বলছে শিগগিরই চালু করা হবে। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ।
যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সিরাজগঞ্জ শহরে 2021 সালে পৌরসভা ও চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ব্যস্ততম সড়ক, মার্কেট ও গুরুত্বপূর্ণ 65টি পয়েন্টে 100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করে জেলা পুলিশ। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের স্বল্প সময়ে শনাক্তকরণ সহ তাদের গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব সিসিটিভি ক্যামেরা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে একে একে চুরি ও নষ্ট হয়ে গেছে সবগুলো ক্যামেরা। এতে প্রায়ই ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ভয়ঙ্কর ঘটনা। বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাতও। ফলে আতঙ্ক নিয়েই চলাচল করতে হচ্ছে শহরবাসীকে। এখন বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, মদ সন্ত্রাস হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে। এর মধ্যে আমরা দেখলাম যে চৌরাস্তায় একজন ব্যক্তিকে সোনালী ব্যাংক থেকে কেবলই টাকা তুলে নিয়ে আসছে, তার কাছ থেকে 85,000 টাকা ছিনতাই হয়ে গেল। আগে সিসি ক্যামেরা ছিল, যার কারণে সেই জিনিসগুলা শনাক্ত করে ধরা যেত, কিন্তু এখন কোথাও সিসি ক্যামেরা নেই, সব ভাঙচুর করে নিয়ে গেছে। এখন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো। সিরাজগঞ্জের এই যে ছিনতাই, রাহাজানি, এটা কমানোর জন্য অবিলম্বে দ্রুত আবার প্রত্যেকটা মূল পয়েন্টে যেন সিসি ক্যামেরা বসানো হয়, আর আমরা সিসি ক্যামেরার আওতা থাকতে চাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পুলিশ সুপারের। সিসি ক্যামেরা সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাতনামা অপরাধ ঘটে সে সমস্ত ডিটেকশনের সুবিধা হয় আর কি, এখন বিদ্যমান নেই। বাট আমাদের এটা আমরা আবার কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ গ্রহণ করব। সংশ্লিষ্টরা বলছেন ক্যামেরাগুলো পুনরায় সচল করা গেলে কমে আসবে অপরাধ। আব্দুল হামিদ, RTV। দীর্ঘ 17 বছর সংস্কার না হওয়ায় নোয়াখালীর হাতিয়ার 12 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। খানাখন্দে ভরা রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে এতে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। মাঝে মধ্যে দু একটি ব্যক্তিগত গাড়ি চললেও দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের এই বেহাল দশায় স্থানীয়দের ব্যবসা বাণিজ্য ও জীবনমান স্থবির হয়ে পড়েছে। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। হাতিয়া তমরুদ্দি বেকের বাজার থেকে সোনাদিয়ার মাইজদি বাজার হয়ে হিলটন রোড পর্যন্ত 12 কিলোমিটারের সংযোগ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় 1.5 যুগ আগে সড়কটি নির্মাণ করা হলেও এরপর আর সংস্কার করা হয়নি। তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, অথচ প্রতিদিন নানা প্রয়োজনে হাজার হাজার মানুষকে যেতে হয় এ পথে। চরম দুর্ভোগের কারণে চলাচলে বিকল্প সড়ক বেছে নিতে বাধ্য হন অনেকে। এতে বাড়তি খরচ গুনতে হয় তাদের। রাস্তাটা যে দীর্ঘ 15 বছর এভাবে ভাঙ্গা রয়েছে, রাস্তা সব গর্ত খাদা। এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা যেতে পারে না। গর্তের ভিতরে পানি জমে থাকে, পানি জমে থাকার কারণে যখন গাড়ি চলাচল করে পুরোপুরিভাবে দেখা যায় না, তখন মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। বর্ষাকালে আমরা চলাচল করতে খুবই কষ্ট হয়। শুধু রোড মাফি চলে যায়, এটা রোডটা কাজ হইতেছে না। দ্রুত সংস্কারের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। এটা অলরেডি টেন্ডারভুক্ত হয়ে ইভ্যালুয়েশন পর্যায়ে আছে, তো এখন পর্যন্ত ঠিকাদার নিযুক্ত হয় নাই। ঠিকাদার নিযুক্ত হলে পরবর্তী কাজ শুরু হবে আর কি। দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। এক যুগ ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন। অনেক সময় খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে ভবনের মেঝে। এছাড়া 22 ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও সংকট থাকায় তাও মেলে না। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পুনর্নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ঝালকাঠির কমিউনিটি ক্লিনিকগুলো স্বল্প বাজেটে নির্মিত হওয়ায় শুরু থেকেই ভবনের মান ছিল নাজুক। দীর্ঘ 1 যুগে অধিকাংশ ভবনের কোনো সংস্কার বা মেরামত না হওয়ার ফলে এখন অনেক ক্লিনিকের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, ভেঙে গেছে দরজা জানালা। বেশিরভাগ ক্লিনিকে নেই পানি সরবরাহ ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই প্রতিদিন সেবা দিতে গিয়ে বিপদের মুখোমুখি হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘদিন ধরে ওষুধের সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীদের উপর চাপও বাড়ছে। 9 মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই। এখানে অনেক রোগী এসে ফেরত যায়। তারপরে ভবনের অবস্থাও খুবই খারাপ। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। আমার টয়লেটের একদমই খুব খারাপ অবস্থা, ব্যবহার অনুপযোগী। ছাদ দিয়ে উপর দিয়ে পানি পড়ে আমার কাগজপত্র সবই নষ্ট হয়ে যায়, মানে আমি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এবার তো নর্মাল অবস্থা, ঔষধ পানি পাওয়া যায় না,
আর ক্লিনিকের অবস্থা তো এখন যে পানি পড়ে ওখান যে সাত পরে গুড়ি গুড়ি। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্য থেকে স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছে বলে জানান সিভিল সার্জন। আমাদের কর্মীরা একটা ঝুঁকির মধ্যেই মোটামুটি সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায়। সরকারি অনুমোদন পেলে এইসব ক্লিনিক সংস্কার করার কথা জানান এই প্রকৌশলী। 30টি কমিউনিটি ক্লিনিকেই পুনর্নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। এগুলির অনুমোদন পেলে এই কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। প্রায় 3 বছর আগে নেত্রকোনার হাওড় অঞ্চলে খালিয়াজুড়ি ফায়ার স্টেশনটি নির্মাণ হলেও চালু হয়নি কার্যক্রম। রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না ফায়ার স্টেশনটি। হাওড় অঞ্চলে অগ্নিকাণ্ড, নৌ সড়ক সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রায় প্রতি বছর মানুষ মারা যাচ্ছেন। ফায়ার স্টেশনটি থাকলেও এর সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওড় অঞ্চলের মানুষরা। রাস্তাটি পাকা করা হলে স্টেশনটি চালু করে এলাকাবাসীর সেবা দেওয়া সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। নেত্রকোনা প্রতিনিধি এম মোখলেসুর রহমান খানের রিপোর্টে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এ কান্না এখানে নিত্যদিনের চিত্র। গেল 5 বছরে 12টি নৌ দুর্ঘটনা, 311টি অগ্নিকাণ্ড, সড়ক সহ আরও মোট 360টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 54 জন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 4,23,72,000 টাকা। 3 বছর আগে 3,52 লাখ টাকা ব্যয় জেলার খালিয়াজুড়ি সদরে নির্মিত হয় হাওড় অঞ্চল উপযোগী ফায়ার স্টেশন। এরপরে স্টেশনটি পরিণত হয় মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায়। ফলে দমকল বাহিনীর কোনো সুবিধা দূরে থাক, যে কোনো দুর্যোগ নিজেদেরই মোকাবেলা করতে হয় বলে অভিযোগ হাওড়বাসীর। খালিয়াজুড়ির মানুষ অনেক ভোগান্তিতে আছে। খালিয়াজুড়ি হঠাৎ একটা আগুন লাগলে পরে নিবানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায়ই আমরা যাই ওইদিকে ঘুরতে ফিরতে গেলে আমরা দেখি যে নেশা করে না বৈশা আড্ডা দিতেছে। গরিব মানুষ, হাওড় অঞ্চলের মানুষ, একটা ঘরবাড়ি পুড়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সব দিক দিয়েই ক্ষতি সাধনেই আমরা আছি। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে বা নৌকাডুবি হলে আমরা জনগণ খুব অসহায় পড়ে যাই। এই ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আমরা এলাকাবাসী চাচ্ছি যাতে অতি দ্রুত এটা চালু করা হয়। ফায়ার সার্ভিস কেন্দ্র নির্মাণ হওয়ার পরেও এখানে লোক জনবল এবং এর সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না। স্টেশনটির সামনে 200 মিটার সংযোগ সড়ক পাকা না করায় স্টেশনটি চালু হচ্ছে না। রাস্তা পাকা হলেই সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তা। আমাদের যে গাড়িগুলো এগুলো কাঁচা রাস্তায় তেমন একটা চলতে পারে না। এটা যদি পাকা হয় তাহলে আমরা স্টেশনটা অতি অল্প সময়ের ভিতরে চালু করতে পারবো এবং নেত্রকোনাবাসীকে সেবা দিতে পারবো। এদিকে রাস্তাটি দ্রুত পাকাকরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অন্যান্য যেই সব অসুবিধা আছে, কিছু অসুবিধা তো থাকে, সকল জায়গায় সব সুবিধা সবসময় হয় না, সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমরা স্থানীয়ভাবে কিন্তু ওনাদের সমস্যাগুলো মিটমেট করার চেষ্টা করছি। যেটা মেজর বিষয় সেটিও আমরা নতুন করে প্রকল্প নিয়ে এই আর্থিক বছরে এটি আবার একটি প্রকল্প নিয়ে ওনাদের যত চাহিদা আছে সেগুলো মিট আপ করার জন্য প্রকল্প দেওয়া হবে। 7 লাখেরও বেশি মানুষের বসবাস নেত্রকোনার 408 কিলোমিটারের হাওড় অঞ্চলে। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে দ্রুত চালু হবে স্টেশন, এমনটাই দাবি হাওড়বাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সরকারের দমন পীড়ন উপেক্ষা করে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন দেশটির শত শত শিক্ষার্থী। 2 দশকেরও বেশি সময়ের মধ্যে গেল কয়েকদিনের ভয়াবহ সহিংসতায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নিহত হয়েছে অন্তত 8 জন। সরকারের ব্যয় সংক্রান্ত অগ্রাধিকার, বিশেষ করে আইন প্রণেতাদের জন্য বেশি সুযোগ সুবিধার বিরুদ্ধে 1 সপ্তাহ আগে শুরু হয় এ বিক্ষোভ। পুলিশের গাড়ির ধাক্কায় এক ট্যাক্সি চালক নিহত হওয়ার পর শুরু হয় দাঙ্গা ও লুটপাটের ঘটনা। রয়টার্স বলছে, এ সময় দেশটির অর্থমন্ত্রী সহ রাজনৈতিক দলের সদস্যদের ঘরবাড়ি এবং রাষ্ট্রীয় ভবন লুট হয়। ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। প্রায় 1 বছর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া প্রাবো সুবিয়ান্তোর সরকারের জন্য এ ঘটনা সামাল দেয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর এবার হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে
তৃতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টি-20তেও ডাচদের পাত্তা দেয়নি টাইগাররা। তৃতীয় টি-20তে জিততে পারলে এশিয়া কাপে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে লিটন দাসের দল। এই ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের আগে এই সিরিজের মাধ্যমে দলের সঠিক কম্বিনেশন তৈরির লক্ষ্য কোচ ফিল সিমন্সের। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে কাল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েত-3 স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। দীর্ঘ প্রস্তুতির পর ভিয়েতনামে বাছাই পর্বে খেলতে নামবে বাংলাদেশ। শক্তিশালী ও ব্যালেন্সড দল নিয়ে দেশে অনুশীলনের পর বাহরাইনে 2টি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রেখে ভিয়েতনামে যাওয়া এই দল থেকে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশা করছেন কোচ সাইফুল বারী টিটু। 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের পর 6 সেপ্টেম্বর ইয়েমেন ও 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের যুবারা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।